নমস্কার, প্রয়াসের পরবর্তী ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমরা আজকে একটি কবিতা নিয়ে আলোচনা করব। কবিতাটি নবম শ্রেণীর পাঠ্যপুস্তকের অন্তর্গত। যে আকাশের 7টি তারা নামক একটি কবিতা রয়েছে সাহিত্য সঞ্চয়ন বইয়ের, জীবনানন্দ দাশের লেখা। সেই কবিতাটি নিয়ে আজকে আমার আলোচনা। চলো তবে দেরি না করে শুরু করা যাক। আকাশে 7টি তারা, লিখেছেন জীবনানন্দ দাশ। এই আকাশে 7টি তারা কবিতাটির মূল কাব্যগ্রন্থ হচ্ছে রূপসী বাংলা কাব্যগ্রন্থ। সেই কাব্যগ্রন্থের থেকেই আমাদের এই কবিতাটি নেওয়া হয়েছে, আকাশে 7টি তারা। রূপসী বাংলা কাব্যগ্রন্থে কবি বাংলার পল্লী প্রকৃতির, সেই সময়কার বাংলাদেশের যে অপূর্ব রূপ মাধুর্য ছিল সেটাই তিনি ছত্রে ছত্রে ফুটিয়ে তুলেছেন বিভিন্ন কবিতার মাধ্যমে। আমরা এই কবিতাতেও কিন্তু সেরকমই বাংলার প্রকৃতির বা নির্দিষ্ট কোনো সময়ের সৌন্দর্য তিনি যেভাবে ফুটিয়ে তুলেছেন তা দেখতে পাবো। দেখো, জীবনানন্দ দাশের কবিতা মানেই সেখানে পল্লী প্রকৃতির বিভিন্ন গাছপালা, বিভিন্ন প্রাকৃতিক পরিবেশে আমরা যা যা দেখতে পাই, বিশেষত গ্রামের দিকে, সেই সমস্ত কিছুর স্পর্শ কিন্তু তার কবিতাতে আমরা অবশ্যই পাই, থাকবে জীবনানন্দ দাশের কবিতায়। এই কবিতাতেও তিনি প্রত্যেকটা বিষয়কে গ্রাম বাংলার, বিশেষত বাংলাকে উপলব্ধি করার মতন যে স্পর্শগুলো বাংলার আমাদের একান্ত আপন, সেইগুলোকে কিন্তু তিনি তুলে ধরেছেন তার এই কবিতার মাধ্যমে। আকাশে 7টি তারা মানে আমরা বুঝতেই পারছি যে সন্ধ্যাকালীন, বা তারা তো অবশ্যই রাতের আকাশেই আমাদের চোখে পড়ে। তো যখন তারার প্রসঙ্গে বলছে, তার মানে নিশ্চয়ই সন্ধ্যা বা তার পরবর্তী সময়ের আলোচনা এই কবিতায় রয়েছে। আমরা দেখে নেব যে তিনি কি বলতে চেয়েছেন। দেখো, 7টি তারা বলতেই আমাদের প্রথমেই মাথায় আসে যেটা, সেটা হচ্ছে সপ্তর্ষি মণ্ডল, যেখানে 7টি তারার একটা নক্ষত্র মণ্ডলী। 7জন বিশিষ্ট ঋষির নাম অনুসারে আমাদের 7টি বিশিষ্ট তারা রয়েছে। নামগুলো কি কি? মরীচি, অত্রি, অঙ্গিরা, পুলস্ত, পুলহ, ক্রতু আর বশিষ্ঠ। এই 7খানা নক্ষত্রের যে একটা জিজ্ঞাসা চিহ্নর মতো দেখতে লাগে, এই 7খানা নক্ষত্র একটা নির্দিষ্ট সময় যখন আকাশে দেখা যায়, যাকে দেখতে অনেকটা জিজ্ঞাসা চিহ্নের মতো লাগে, আমরা ছোটোবেলাতেই এগুলো পড়েছি, সেটাই হচ্ছে সপ্তর্ষি মণ্ডল। তো এখানে বিশেষ করে সপ্তর্ষি মণ্ডলের কোনো উল্লেখ না থাকলেও 7টি তারা বলতে আমরা সেই দিকেই ইঙ্গিত বুঝতে পারছি, হয়তো তিনি তার কথাই বোঝাতে চেয়েছেন। তো কি বলেছেন? আকাশে 7টি তারা যখন ফুটে ওঠে, আমি এই ঘাসে বসে থাকি। দেখো, ঘাস মানে কি? কোনো মাঠেই আমরা ঘাস দেখতে পাই, বা খোলা কোনো প্রান্তরে কবি বসে রয়েছেন। কবি বলছেন যে যখন আকাশে 7টা তারা ফুটে ওঠে, তখন আমি এই উন্মুক্ত ঘাসের মধ্যেই বসে থাকি। এবং হয়তো তিনি এটাও বোঝাতে চেয়েছেন যে আমি ঘাসে বসেই ওই 7টি তারার আসার পর যে সন্ধ্যার প্রকৃতিটাকে, আমি সেটাকে উপলব্ধি করি কিন্তু তখন এই ঘাসেই বসে। কামরাঙা লাল মেঘ যেন মৃত মনিয়ার মতো গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে। কামরাঙা কি? তোমরা, আমার তো মনে হয় তোমরা সকলেই জানো, কামরাঙা একটা 5 শিরাযুক্ত একটা ফল, মোটামুটি এরম ধরনের হয়, খুব খুব ছোটও না আবার খুব বড়ও না। কামরাঙাটা যখন কাঁচা থাকে দেখতে সবুজ থাকে, কিন্তু যখন সে পাকতে থাকে সে লাল হয়ে যায়, পুরো লালচে রং ধরে যায় কামরাঙার। তো বলছে যে কামরাঙার মতো লাল, মানে পাকা কামরাঙার মতো লাল মেঘ। তোমরা এখন বলবে মেঘের রং তো লাল নয়, কিন্তু একটা সময় মেঘের মধ্যে আমরা লালচে আভা দেখতে পাই। কখন দেখতে পাই? যখন সন্ধেবেলা সূর্য অস্ত যায়, সেই অস্ত যাওয়ার সময় বা যাওয়ার আগের মুহূর্তে গোটা আকাশটাকে সূর্যের যে সারাদিনের যে তেজ, সেই তেজ যখন ডুবে যায়, তখন একটা রক্তিম আভায় বা লাল আভায় রাঙিয়ে দিয়ে যায় গোটা আকাশটাকে। সেই লাল রঙটা তখন সূর্যটাকেও দেখতে টকটকে লাল লাগে, এবং গোটা আকাশটা সেই লাল আলোয় যেন ভরে যায়। সেই আকাশকে তুলনা করা হয়েছে কামরাঙার লালের মতো। পাকা কামরাঙা যেরকম লাল লাগে, ঠিক সেরকম লাল আভা দেখা যায় আমাদের মেঘের মধ্যে। সেই মেঘকে আরেকটা তুলনা করা হয়েছে যে যেন ওই লাল মেঘটা যেন মৃত মনিয়ার মতো,
মনিয়া হচ্ছে এক ধরনের পাখি, অনেকে মুনিয়া পাখিও বলে। ছোট্ট পাখি, ভীষণ চঞ্চল, সবসময় ফুরুত ফুরুত করে ওড়ে। চঞ্চল পাখি অর্থেই চঞ্চল। মনিয়াও খুব প্রাণচঞ্চল একটা ছটফটে পাখি, স্থির থাকে না। তো বলছে যে একটা মৃত মনিয়া পাখি, সে তো জীবিত অবস্থায় সবসময় চঞ্চলভাবে এদিক ওদিক ঘুরে বেড়ায়। একমাত্র সে শান্ত হবে কখন? যখন তার মৃত্যু ঘটবে। মৃত মনিয়া যেমন ডুবে যায়, তার চঞ্চলতা যেমন ডুবে যায়, ঠিক তেমনি গঙ্গা সাগরের ঢেউয়ে যেন ডুবে যাচ্ছে ধীরে ধীরে কামরাঙা লাল মেঘটা। মেঘের প্রতিচ্ছবি আমরা জলের মধ্যে দেখতে পাই। মেঘটাকে দেখে মনে হচ্ছে মেঘটা যেন আস্তে আস্তে ডুবে যাচ্ছে। কীরকমভাবে? যেমনভাবে মৃত মনিয়া পাখি গঙ্গা সাগরের ঢেউয়ে ডুবে যায়। সাগরের মধ্যে আমরা বা জলের মধ্যে যখন প্রতিচ্ছবি আমরা মেঘের দেখতে পাই, তখন মনে হচ্ছে যেন আস্তে আস্তে মেঘটা ডুবে যাচ্ছে। কার মতো করে? মৃত মনিয়া পাখির মতো করে। যেই মনিয়া পাখি সারাক্ষণ চঞ্চলভাবে ছুটে বেড়ায়, সে একমাত্র মৃত্যুর সময় শান্ত হয়ে যায়। সন্ধ্যের আকাশের মেঘটাও যেন ওই সময়টায়, মানে সন্ধ্যে নামার আগে আগে, একদম গোধূলি লগ্নে আর কি, সেই সময়টায় গোটা আকাশটা যেন শান্ত হয়ে যায়। আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা। তিনটে বিশেষণ কবি প্রয়োগ করেছেন, যে এসেছে এবার, দিন তো ফুরিয়ে গেল। বাংলার শান্ত, এই সময় পরিবেশ ভীষণ শান্ত থাকে। অনুগত অর্থাৎ বাধ্য, যে তোমার কথা শোনে। বাংলার নীল সন্ধ্যা। নীল সন্ধ্যা অর্থাৎ সন্ধ্যা মানে কি? অন্ধকার হয়ে যাচ্ছে। যখন চারিদিকটা অন্ধকার হবে, অন্ধকার তো নীল নয়, কিন্তু কবির মনে হয়েছে, কবির নীল আকাশের নিচে দাঁড়িয়ে সন্ধ্যাটাকেও তার মনে হয়েছে যেন শান্ত নীল, একটা শান্ত প্রকৃতির বর্ণনা কবির মানসে, কবির মনে ফুটে উঠেছে। যে একটা নীল রঙের শান্ত পরিবেশকে বোঝাচ্ছেন কবি। এই শান্ত নীল অনুগত শব্দগুলোর মধ্য দিয়ে তিনি সন্ধ্যাকে সুন্দরভাবে বিশেষিত করেছেন তার কবিতায়। কেশবতী কন্যা যেন এসেছে আকাশে। কবির মনে হয়েছে যখন সন্ধ্যা নামছে, যখন গোটা আকাশটা কালো মেঘে মানে কালো মেঘে ঢাকে না, সন্ধ্যা যখন নামে প্রকৃতিটা অন্ধকার হয়ে যায়। এই অন্ধকারকে কবির মনে হয়েছে এটা যেন কোনো কেশবতী কন্যা। কেশবতী অর্থাৎ যেই মেয়ের চুল খুব সুন্দর, খুব সুন্দর কেশযুক্ত কন্যা, খুব ঘন লম্বা কেশযুক্ত কন্যাকে বলা হয় কেশবতী। কবির এই সন্ধ্যার প্রকৃতিটাকে মনে হয়েছে এটা যেন একটা কেশবতী কন্যা, এবং ওই যে অন্ধকারটা, সন্ধ্যার অন্ধকারটাকে কবির মনে হচ্ছে ওটাই সেই কেশবতী কন্যার কেশ। কারণ অন্ধকারটাও কালো এবং কেশবতী কন্যার কেশটাও কালো। তাই তিনি বলেছেন যে মনে হচ্ছে আকাশে কোনো কেশবতী কন্যা এসেছে। তার ওই চুলটাকেই মনে হচ্ছে যেন, ওই কেশের কালো রঙটাকেই মনে হচ্ছে, মানে অন্ধকারকেই মনে হচ্ছে সেই কেশগুলো। আমার চোখের পরে, মুখের পরে চুল তার ভাসে। অর্থাৎ যখন সন্ধ্যা নামে আমাদের নিশ্চয়ই চোখ মুখে রোদের আলো থাকে না। সন্ধ্যা যখন নামে বা অন্ধকার যখন আসে, তখন সবটাই অন্ধকার থাকে। ঘর বাড়ি মানুষ সমস্ত কিছুতেই অন্ধকার একইভাবে প্রতিফলিত হয়। তো কবির চোখে মুখেও অন্ধকার দেখা, মানে চোখ মুখেও অন্ধকারটা এসে পড়েছে, যেহেতু বাইরে এখন অন্ধকার। তো কবির ওই চোখ মুখের অন্ধকারটা যে আসছে, যে চোখ মুখটায় যে কালো, মানে চারিদিকটা যে কালো হয়ে আছে, ওই মনে হচ্ছে যেন সেই অন্ধকারটা কেশবতী কন্যার সেই কেশগুলো তার চোখে লাগছে, মুখে লাগছে। পৃথিবীর কোনো পথে কন্যারে দেখিনি কো, দেখি নাই অত অজস্র চুলের চুমা, হিজলে কাঠালে জামে ঝরে অবিরত। জানি নাই এত স্নিগ্ধ গন্ধ ঝরে রূপসীর চুলের বিন্যাসে। খুব সুন্দর লাইন কবি বলেছেন যে সন্ধ্যা তো পৃথিবীর সব দেশেই নামে, কিন্তু এত সুন্দরভাবে সন্ধ্যা অন্য কোনো দেশে হয়তো নামে না। তাই কবি বলেছেন যে এই কন্যাকে, অর্থাৎ এই সন্ধ্যারূপী কন্যাকে যেন অন্য কোনো পথে পৃথিবীর আর কেউ দেখতে পায়নি। আমিও, মানে কবি নিজেও পাননি, আর কেউ দেখতে পায়নি। এমনকি যখন সন্ধ্যা নামছে, তখন পল্লী প্রকৃতির হিজল, কাঁঠাল, জাম প্রত্যেকটা গাছে সেই সন্ধ্যার স্পর্শ লাগছে। তাকেই কবি সুন্দর উপমা দিয়ে বলেছেন যে সেই কেশবতী কন্যার যেন অজস্র চুলের চুমা ঝরছে, অর্থাৎ যেন সেই স্পর্শ করছে, সে যেন একটা স্নেহ চুম্বন দিয়ে যাচ্ছে প্রত্যেকটা গাছ, প্রত্যেকটা হিজল, কাঁঠাল, জাম, পল্লী প্রকৃতির সমস্ত কিছুতে সেই কন্যার স্পর্শ লেগে রয়েছে।
জানি নাই এত স্নিগ্ধ গন্ধ সেই রূপসীর চুলের বিন্যাস থেকে ঝরছে। আমি বারবারই বলছি, চুল মানে এখানে সন্ধ্যার সময়কে বোঝাচ্ছে, সেই অন্ধকার মানে সময়টাকে সেই ঘন কালো কেশরাশির সাথে বর্ণনা করা হয়েছে। কবি বলেছেন এটা যারা বিশেষত গ্রামে এখনও থাকো তারা হয়তো উপলব্ধি করবে বা রিলেট করতে পারবে যে সন্ধ্যের সময়টার একটা সুন্দর গন্ধ থাকে গ্রামে। গ্রামে যারা যখন সন্ধ্যা নামে একটা সুন্দর গন্ধ ভেসে আসে। এটাকেই কবি বলেছেন যে ওই সন্ধ্যার যে গন্ধ, অর্থাৎ ওই রূপসীর চুলের বিন্যাসে যে এত সুন্দর গন্ধ, এটা আমার জানা ছিল না। তাই বলছে জানি নাই এত স্নিগ্ধ গন্ধ, ওই সন্ধেবেলার যে সুন্দর গন্ধটা এখানে তারই ইঙ্গিত করেছেন কবি। কবিতার পরবর্তী স্তবকে আমরা আসব। কি বলেছেন? পৃথিবীর কোনো পথে এগুলোকে পাওয়া যাবে না। কোন জিনিসগুলো পাওয়া যাবে না? কি বলেছে? নরম ধানের গন্ধ। গ্রাম বাংলায় যে ধান চাষ হয় ওই ধানের একটা সুন্দর গন্ধ আছে, সেই গন্ধটা পৃথিবীর অন্য কোথাও পাওয়া যাবে না। এছাড়াও কলমির ঘ্রাণ, কলমি এক ধরনের শাক, সেই কলমির একটা গন্ধ আছে, সেটা তুমি পৃথিবীর অন্য কোথাও পাবে না গ্রাম বাংলা ছাড়া। হাঁসের পালক, হাঁসের পড়ে যাওয়া, গায়ের থেকে পড়ে যাওয়া পালক। স্বর, স্বর মানে হচ্ছে নল খাগড়া যে রয়েছে সেটাকে বলা হয় স্বর। খাগড়া বলতে বোঝায় মানে নল খাগড়ার তোমরা সরস্বতী পুজো আমাদের কিছু 2-3 দিন আগেই গেল, সরস্বতী পুজোয় সরস্বতী ঠাকুরের সামনে দোয়াতের ওপর খাগের কলম দেওয়া থাকে, ওটাই হচ্ছে নল খাগড়া, সেটাকেই বলা হয় স্বর। স্বর, পুকুরের জল, চাঁদা, সরপুটি, এগুলো হচ্ছে মাছ, পুকুরের মাছ, চাঁদা মাছ, সরপুটি মাছ, এদের গায়ে একটা মৃদু ঘ্রাণ রয়েছে, একটা গন্ধ রয়েছে। কিশোরীর চাল ধোয়া ভিজে হাত, কোনো কিশোরী অর্থাৎ সদ্য মানে অল্প বয়স্ক একটি মেয়ে যখন সে হয়তো ভাত রান্না করবে, তখন সে চালটা যে ধুচ্ছে সেই হাতটা, সেই চাল ধোয়া ভিজে হাতখানা, সেই হাতটা আবার কীরম হয়? শীত হাতখান, মানে ঠান্ডা থাকে হাতটা। কিশোরের পায়ে দলা মুথা ঘাস, ঘাসের ওপর দিয়ে যখন কোনো দস্যি দামাল ছেলেরা যখন দৌড়ে যায় বা খেলার সময় যখন ছেলেরা দৌড়ে দৌড়ে যায়, ওই মুথা ঘাসের ওপরটা দেখবে একটু দোলে যায়, তো ওই দোলে যাওয়া মুথা ঘাস, এটাও কিন্তু তুমি ওই আমাদের এই বাংলার প্রকৃতিতেই পাবে। লাল লাল বটের ফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা। লাল লাল বটফল, সেগুলোতে মানে বটফলের মধ্যে কিসের ব্যথা থাকে রয়েছে? বট ফলে যখন ফলটা পেকে যায় তখন পাখি তাতে ঠোকর দেয়, ঠোকরাতে ঠোকরাতে একটা সময় ফলটা পড়ে যায়, আঘাত তো লাগছে। যখন পড়ে যায় তখন হয়তো বটগাছের নিচ দিয়ে লোকেরা যাচ্ছে, মারিয়ে চলে যাচ্ছে, হেঁটে চলে যাচ্ছে, পাড়িয়ে যাচ্ছে, তখন তার ব্যথা লাগে। এই যে বটের ফলের যে একটা ব্যথা রয়েছে, এই সমস্ত এই ব্যথিত গন্ধের সেও যেন ক্লান্ত হয়ে গেছে, সব কিছু মিলিয়ে এই ব্যথিত গন্ধের একটা ক্লান্ত নীরবতা রয়েছে, সে তো কিছু বলতে পারছে না। এই সমস্ত কিছুর কথা বলা হয়েছে, যে এখানে এতগুলো জিনিসের কথা বলা হয়েছে, ধানের গন্ধ, কলমির গন্ধ, খাগড়া মানে নল খাগড়ার মানে স্বর, চাঁদা সরপুটি মাছের একটা গন্ধ, তারপর হচ্ছে কিশোরদের খেলার সময় যে পায়ে ঘাস, মুথা ঘাস দোলে তারা চলে যায়, এই সমস্ত কিশোরীর চাল ধোয়া হাত, এই সমস্ত কিছু যে বর্ণনা কবি করেছেন, এগুলো একান্তই পল্লী প্রকৃতিতেই পাওয়া সম্ভব বা দেখা পাওয়া যায়। এরই মাঝে বাংলার প্রাণ, এটার মাধ্যমেই তিনি বাংলাকে খুঁজে পেয়েছেন। বাংলার প্রাণ তো এইগুলোর মধ্যেই রয়েছে, এর বাইরে বাংলার প্রাণ নেই। আকাশে 7টি তারা যখন ফুটে ওঠে আমি টের পাই। তো কবি বলেছেন যে এই ঘটনাগুলো যখন ঘটতে থাকে, যখন আঁধার নেমে আসে, যখন আমার পাশে এই পরিবর্তনগুলো ঘটতে থাকে, তখন আমি বুঝতে পেরে যাই যে, কারণ এগুলো একমাত্র সন্ধ্যা নামার পরেই সম্ভব, তখন আমি বুঝে যাই যে আকাশে এখন 7টি তারা ফুটে উঠেছে এবং সন্ধ্যা নেমেছে। তো এই ছিল আমার আজকের আকাশে 7টি তারা কবিতার সামগ্রিক বিশ্লেষণ। আমি সবটা দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি, আশা করছি তোমরা হয়তো বুঝেছো আমি যেভাবে বোঝানোর চেষ্টা করেছি। যদি তোমাদের কবিতা সম্পর্কে কোনো প্রশ্ন থাকে, যদি তোমাদের কবিতার কোনো শব্দের অর্থ নিয়ে কোনো সমস্যা থাকে,
তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। এছাড়াও যদি ব্যক্তিগতভাবে আমার সাথে যোগাযোগ করতে চাও, এখানে আমার স্ক্রিনে তো নাম্বার রয়েছে, তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপ বা ফোনের থ্রুতেও যোগাযোগ করতে পারো। পরবর্তীতে কোন টপিকের ওপর ভিডিও আনলে তোমাদের জন্য উপযোগী হবে সেটা আমাকে জানিও, আমি অবশ্যই সেই টপিকের ওপর ভিডিও আনতে চেষ্টা করব। মাধ্যমিক একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যারা রয়েছো চ্যানেলে বা যারা দেখছো ভিডিও, তাদের জন্য আগাম পরীক্ষার শুভেচ্ছা জানাচ্ছি। তোমাদের পরীক্ষা খুব ভালো হোক। আমাদের চ্যানেলে প্রচুর ভিডিও, ক্লাস 10-এর সব অধ্যায়েরই ভিডিও রয়েছে, একাদশ দ্বাদশেরও কিছু কিছু রয়েছে, বাকিগুলো খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা দেখে নিও, কোনো সন্দেহ থাকলে তোমরা সেখান থেকে ভিডিও দেখে সেই সমস্যা সমাধানের চেষ্টা করো। এবং আমাদের যে একটি ওয়েবসাইট রয়েছে মাই এক্সাম কেয়ার, ওখানে গিয়েও তোমরা নিজেদের প্রস্তুতিটা যাচাই করতে পারো। নবম, দশম, একাদশ, দ্বাদশ 4টা শ্রেণীর জন্যই রয়েছে। ওখানে প্রচুর প্রশ্ন রয়েছে এবং বিশেষত ক্লাস 10-এর জন্য প্রচুর মক টেস্ট রয়েছে। সেখানে গিয়ে তোমরা এই শেষ মুহূর্তের প্রস্তুতি যাচাই করতে পারো। ওখানে ওই মাই এক্সাম কেয়ার তোমাদের যাদের আপাতত অ্যাপটি নেই, তোমরা ডাউনলোড করে নিতে পারো এবং সেখানে গিয়ে নিজেরা পরীক্ষা দাও, দেখো তোমাদের কেমন স্কোর হচ্ছে। এবং বাদবাকি চ্যানেলে যা ভিডিও আছে, তোমাদের কোনো সমস্যা থাকলে ভিডিওগুলো একবার দেখে নিও। পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি, ততক্ষণ প্রয়াসের সাথে থাকো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও।